আইসিএমএবি থেকে হচ্ছে এটা। ওকে, এখন এখন জি স্যার, এখন হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো রিলেভেন্ট কস্টিংটা আমরা আজকে ক্লাসে করব। তো আমরা চেষ্টা করব যে দুইটা ক্লাসের ভিতরে রিলেভেন্ট কস্টিংটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে? নরমালি রিলেভেন্ট কস্টিংটা ডিসিশন মেকিং এর জন্য ইউজ হয়। সো আমাদের যে লাস্ট পার্টটা ছিল সিলেবাসে ডিসিশন মেকিং, সো এটা আন্ডারে আমরা দুইটা পার্ট করব, একটা রিলেভেন্ট কস্টিং আর একটা হলো ক্যাপিটাল বাজেটিং। সো রিলেভেন্ট কস্টিং এই চ্যাপ্টারটা পরে আসলে আমরা কি করব, আমাদের লার্নিং অবজেক্টিভটা কি, আমরা যদি দেখি আমরা আসলে ডিফারেন্ট টাইপস অফ কস্ট আছে, যেটা আইদার যদি প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় সেটার কস্ট আইটেমগুলোর মধ্যে কিছু কস্ট আইটেম আছে যেগুলো ডিসিশন মেকিং এর সাথে রিলেভেন্ট, কিছু কস্ট আছে সেটা ইররিলেভেন্ট। সো এই কস্টগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ডিসিশন নিতে হবে। কি কি ধরনের ডিসিশন আমরা আসলে এই রিলেভেন্ট কস্টিং এ নিই সেটা আমরা বলছি। যে ধরেন আপনার একটা ওল্ড ইকুইপমেন্ট আছে, এটা আপনারা রিপ্লেসমেন্ট করবেন না এটা রেখে দিবেন, এই ধরনের যদি আপনারা একটা ডিসিশন নিতে চান তাহলে রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস করতে হবে। তাহলে ফার্স্ট ডিসিশন মেকিংটা আমরা নিব, আমাদের যে ওল্ড ইকুইপমেন্ট আছে বা ওল্ড মেশিনারি আছে সেটাকে আমরা রিপ্লেস করব আর না আমরা এটা রেখে দিব। দুই নম্বর যেটা হলো যে আমাদের কোনো বিজনেস সেগমেন্ট থাকতে পারে যেটা কন্টিনিউয়াসলি লস করছে, তো এই ধরনের লস সেগমেন্টকে আমরা আসলে রিটেন করব না ড্রপ করব, এই ধরনের ডিসিশনের ক্ষেত্রে আমরা রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস করব। তিন নম্বর যেটা হলো যে কোনো একটা প্রোডাক্ট আমরা বা কোনো একটা প্রোডাক্টের কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে আমরা কি মেক করব না আউটসোর্স থেকে বাই করব, অর্থাৎ মেক অর বাই ডিসিশনের ক্ষেত্রে রিলেভেন্ট কস্টিংটা আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। 4 নম্বর হলো হঠাৎ করে আমাদের একটা স্পেশাল অর্ডার আসলো, সেই স্পেশাল অর্ডারটা কি আমরা আসলে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব সেটা আমরা দেখব। 5 নম্বর যে ইস্যুটা সেটা হলো কনস্ট্যান্ট রিসোর্স। কারণ আপনার যদি রিসোর্স লিমিটেড থাকে তাহলে আপনি আসলে এই লিমিটেড রিসোর্স গুলো আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন যাতে আপনার কোম্পানির প্রফিট ইনক্রিজ হয়, সেটা আমরা ডিটারমাইন করব। আর লাস্ট যে রিলেভেন্ট কোশ্চেন ডিসিশনে আমরা কাজ করবো এটা হলো স্প্রেড অফ পয়েন্ট। কারণ কোনো একটা র মেটেরিয়াল আছে সেটা থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, অথবা সেই প্রোডাক্টটা ফার্দার প্রসেস করে সেভারাল প্রোডাক্ট তৈরি করতে পারি। কারণ আমরা কি কোন পয়েন্টে যে একটা স্প্রেড অফ পয়েন্টে আমরা আসলে এটা সেল করব না ফার্দার প্রসেস করে সেল করব, এই ধরনের ডিসিশন মেকিং গুলো আমরা নিব। তাহলে নরমালি এই চ্যাপ্টারের যদি আমরা লার্নিং অবজেক্টিভ বলি যে আমাদের রিলেভেন্ট কস্ট এবং ইররিলেভেন্ট কস্ট গুলো সেগুলোকে আইডেন্টিফাই করা, আমাদের যে ডিসিশন গুলো নিয়ে আমরা কাজ করবো 6টা ডিসিশন। আমাদের 1 নম্বরটা হলো যে আমাদের ওল্ড ইকুইপমেন্ট গুলো আমরা কি রাখবো না রিপ্লেস করব, কোনো লস বিজনেস সেগমেন্ট আমরা কি রিটেন করবো না ড্রপ করব, আমরা কোনো একটা কম্পোনেন্ট আমরা কি তৈরি করব না বাই করব, কোনো একটা স্পেশাল অর্ডার আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, আমাদের কোনো কনস্ট্যান্ট রিসোর্স থাকে এই কনস্ট্যান্ট রিসোর্সকে আমরা কিভাবে প্রফিটেবল ওয়েতে ইউজ করতে পারি সেটা দেখব। এবং আমাদের কোনো জয়েন্ট প্রোডাক্ট যদি হয় জয়েন্ট প্রোডাক্টকে আমরা স্প্লিট অফ পয়েন্টে সোল্ভ করব না ফার্দার প্রসেস করব। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে রিলেভেন্ট কস্টিংটা চ্যাপ্টারটা দেখব। নরমালি যখন আমরা বলি যে আমরা যারা অর্গানাইজেশন কাজ করছি তার মধ্যে যারা ম্যানেজার আছে তাদের একটা বেসিক ফাংশন হলো যে তাদের প্রত্যেকটা সময় ডিসিশন মেকিং করতে হয়। সো নরমালি যে ডিসিশন মেকিং গুলো যারা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে করি তার মধ্যে বা ম্যানেজাররা করে সেটার মধ্যে ধরেন কোন প্রোডাক্ট সেল করতে হবে, কোন ধরনের প্রোডাকশন মেথডোলজি ইউজ করতে হবে, কোন কম্পোনেন্টটা বাই করতে হবে বা প্রোডাকশন করতে হবে, কত প্রোডাক্ট প্রাইস চার্জ করতে হবে, কোন চ্যানেল দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করব। সো এই যে জিনিসগুলো আমাদের আসলে ডিসিশন মেকিং করতে হয়। আর ডিসিশন মেকিং ইজ নট ইজি টাস্ক, কারণ ডিসিশন মেকিং এর সময় আপনাকে অনলি কোয়ান্টিটিভ ডাটা অ্যানালাইসিস করলে হবে না, আপনাকে কোয়ালিটেটিভ ফ্যাক্টর গুলো যেগুলো আছে সেগুলো কনসিডার করতে হবে। তো এই নিউমারাস ফ্যাক্টর গুলো কনসিডার করে আপনাকে কি করতে হবে ডিসিশন মেকিং করতে হবে। এখন যখন আপনারা নিউমারাস ফ্যাক্টর কনসিডার করবেন, এই নিউমারাস ফ্যাক্টর ভিতরে সবগুলো ফ্যাক্টরই আপনার রিলেভেন্ট না। তাহলে আপনি একটা পার্টিকুলার ডিসিশন যদি নিতে চান তাহলে ওই ডিসিশনের সাথে যে ফ্যাক্টর গুলো রিলেটেড আপনি যদি সেই ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করতে হবে এবং সেই ফ্যাক্টর গুলোর উপর বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে। তো আপনাকে আগে বের করতে হবে যে আমার এই পার্টিকুলার ডিসিশন মেকিং এর সাথে কোন কোন ফ্যাক্টর গুলো রিলেভেন্ট আর কোন কোন ফ্যাক্টর গুলো রিলেভেন্ট না। তো ফার্স্ট যে জিনিসটা রিলেভেন্ট কস্টিং এ আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন একটা পার্টিকুলার ডিসিশনের সাথে কোন ফ্যাক্টর গুলো ইররিলেভেন্ট, মানে আমার এই ফ্যাক্টর গুলো দরকার নেই। তো প্রথমে আমরা কি করব, আমরা ছাঁটাই করা বা ফিল্টারিং করার একটা প্রসিডিউর নিব। তো আমার অনেকগুলো কস্ট আইটেম দেওয়া থাকবে, এই কস্ট আইটেমের ভিতরে আমরা যখন একটা পার্টিকুলার ডিসিশন নিব আমরা ওই ধরনের কস্ট গুলো এলিমিনেট করে দিব
সেই কস্টগুলো আমার ডিসিশনকে কোনো ইমপ্যাক্ট করবে না, অর্থাৎ ইররিলেভেন্ট। তারপর আমার শুধু রিলেভেন্ট ডাটাগুলো থাকবে, সেই রিলেভেন্ট ডাটাগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। এবার যদি আমাদের রিলেভেন্ট কস্ট এবং ইররিলেভেন্ট কস্ট আইডেন্টিফাই করতে চাই এবং ডিসিশন মেকিং এ এগুলো কিভাবে ইমপ্যাক্ট করে সেগুলো জানতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব? সো রিলেভেন্ট কস্টের ফার্স্ট ডেফিনিশনটা হলো, ধরুন আপনার অল্টারনেটিভ কোনো ডিসিশন আছে, তো এই ডিসিশন নেওয়ার সাথে সাথে যদি আপনার কস্টটা ডিফার করে তাহলে সেটাকে রিলেভেন্ট কস্ট বলে। তাহলে আপনি যদি কোনো একটা ডিসিশন নেন, ধরেন আপনি একটা কাজ করতে চান, এই কাজটা করার জন্য মোর দেন ওয়ান অল্টারনেটিভ আছে, তিনটা চারটা অল্টারনেটিভ আছে। এখন একটা অল্টারনেটিভ যদি করেন তাহলে আপনি একটা ধরেন চারটা অল্টারনেটিভ আছে, ফার্স্ট অল্টারনেটিভের জন্য আপনি তো একটা ওয়ে আছে, মেথডোলজি আছে, এটার জন্য একজনই কোশ্চেন করবে। এখন আপনি সেকেন্ড অল্টারনেটিভ যাচ্ছেন, তখন এই কস্টগুলো এই ফার্স্ট অল্টারনেটিভ কস্টগুলো কাজ নাও করতে হবে। তো সেকেন্ড ডিসিশনের ক্ষেত্রে অল্টারনেটিভের ক্ষেত্রে আপনার যে কস্টগুলো কাজ করবে সেগুলো নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট অল্টারনেটিভের যে কস্টগুলো এবং সেকেন্ড অল্টারনেটিভের কস্টগুলো এগুলো ডিফার করবে। তো এই যে কস্টগুলো দুটো অল্টারনেটিভের ভিতরে বা অল্টারনেটিভের ভিতরে ডিফার করবে সেই কস্টগুলোকে রিলেভেন্ট কস্ট বলা হয়। আমি একটু পরে एग्जांपल দিয়ে এই জিনিসগুলো বুঝাবো। তো আমার রিলেভেন্ট কস্টের ক্ষেত্রে আমাকে যেটা বলছে, রিলেভেন্ট কস্টের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা, ধরেন আপনারা সবাই আইসিএমইতে ভর্তি হয়েছে, তাই না? আইসিএমইতে যদি আপনি ধরেন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, ধরেন ফার্স্ট আইটেম হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি জব করবেন, এমবিএ করবেন, না আইসিএমই করবেন, না সিএ করবেন, ঠিক আছে? এখন যদি জব করেন তাহলে আইসিইউতে আপনার ভর্তি হতে হবে না, তাহলে আইসিইউ যে ভর্তি করছে সেটা আপনি কি করতে হবে, অ্যাভয়েড করতে পারবেন, তাই না? তাহলে দেখেন আপনি আইসিইউতে ভর্তি না হলে আইসিইউতে ভর্তি কষ্টটা অ্যাভয়েড করতে পারবেন, জব করলে জব থেকে স্যালারি পাবেন। তাহলে দেখেন একটা জিনিস, এই যে আইসিইউ ভর্তি কষ্ট, আইসিইউতে ভর্তি হলে আপনার কস্টিং ইনকার হবে, না হলে কস্টিং হবে না। তার মানে আইসিইউতে ভর্তি হলে যে কষ্টটা ইনকার হবে, আপনি যদি জবে যান সেই কষ্টটা আপনার লাগবে না। তাহলে আপনি কি করছেন, কষ্টটা কি হচ্ছে, ডিফার হচ্ছে। এই ধরনের কস্টকে সাধারণত রিলেভেন্ট কস্ট বলা হয়। তার মানে আপনার যদি অপশন মোর দেন ওয়ান থাকে, তাহলে অল্টারনেটিভ সিলেক্ট করার সাথে সাথে কোন কস্ট যদি ডিফার করে তাহলে সেই ধরনের কস্টগুলোকে আপনার রিলেভেন্ট কস্ট বলা হয়। নরমালি রিলেভেন্ট কস্টের ক্ষেত্রে আমরা নরমালি অ্যাভয়েডেবল কস্ট বলি। অ্যাভয়েডেবল কস্টটা কাকে বলে আমরা একটু দেখি। An avoidable cost is a cost that can be eliminated in whole or part by choosing one alternative over another. আর অ্যাভয়েডেবল কস্টকে রিলেভেন্ট কস্ট বলা হয়। যদি আমার দুটো অল্টারনেটিভের ভিতরে কস্ট ডিফার না করে তাহলে সেই কস্টগুলোকে আনঅ্যাভয়েডেবল বলা হয়। নরমালি দুই ধরনের কস্টগুলোকে ইররিলেভেন্ট কস্ট বলা হয়। একটা হলো সাম কস্ট, যেটা অলরেডি ইনকার্ড এবং ফিউচার ডিসিশন মেকিং কোনো ইমপ্যাক্ট করে না, সেটাকে বলা হয় সাম কস্ট। আর কিছু কস্ট আছে যেটা আসলে দুইটা অল্টারনেটিভের ভিতরে ডিফার করে না। ধরেন আপনার একটা ফ্যাক্টরিতে দুটো সেগমেন্ট আছে, সেগমেন্টের ভিতরে ডিসিশন হলো যে আপনি যদি কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট বন্ধ করে দেন তাহলে ওই সেগমেন্টের যে সুপারভাইজার আছে ওনাকে আপনি ছাঁটাই করে দিবেন। তাহলে দেখেন আপনি যদি ওই সেগমেন্টটা বন্ধ করে দেন তাহলে সুপারভাইজারকে ছাঁটাই করে দিবেন, আর যদি বন্ধ না করেন তাহলে সুপারভাইজার থাকবে। তাহলে দেখেন ডিসিশন দুইটা, বন্ধ করে দিলে সুপারভাইজার ছাঁটাই হয়ে যাবে, না করলে সুপারভাইজার থাকবে। তার মানে আমার কস্টটা কি হচ্ছে, ডিফার করতেছে। তাহলে এই সুপারভাইজারের যে কস্টটা সেটা হলো আমার রিলেভেন্ট কস্ট। আবার যদি এরকম হইতো যে আমার এই সেগমেন্টটা বন্ধ হয়ে গেলে যে সুপারভাইজার আছে ওনাকে আমি কি করবো, আরেকটা সেগমেন্টে ট্রান্সফার করে দিব। তাহলে দেখেন আমি এটা বন্ধ করি আর না করি আমার সুপারভাইজারের স্যালারি বা সুপারভাইজার কিন্তু কোনো ইমপ্যাক্ট করতেছে না, শুধু সুপারভাইজারের কি করছি, অন্য একটা সেগমেন্টে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু সুপারভাইজারের কস্ট ডিফার করছে না এই জায়গায়, সেক্ষেত্রে সুপারভাইজার কস্ট হলো ইররিলেভেন্ট কস্ট। তাহলে দুটো एग्जांपल দিলাম আমরা, যে আমার কি হলো দুটো পার্টিকুলার সেগমেন্ট আছে, আর সেগমেন্টে একজন সুপারভাইজার কাজ করে। এখন যদি এরকম হয় যে আমি একটা পার্টিকুলার সেগমেন্ট বন্ধ করে দিলে ওই সেগমেন্টের যিনি সুপারভাইজার আছে ওনাকে আমরা এলিমিনেট করে দিতে পারি, তাহলে সুপারভাইজারের যে কস্টটা আমরা এলিমিনেট করে দিচ্ছি সেটা হলো রিলেভেন্ট কস্ট। এখন সেকেন্ড অপশন হলো আমি ডিসিশন নিলাম যে না আমার এই সেগমেন্টে সুপারভাইজার কাজ করে, আমি সেগমেন্টটা যদি ড্রপ করি তাহলে আমি সুপারভাইজারকে এলিমিনেট করবো না, রাদার তাকে অন্য একটা সেগমেন্টে কি করে দেবো, ট্রান্সফার করে দেবো। ইন দ্যাট কেস আমি কিন্তু সুপারভাইজারের যে কস্টটা সেটা এলিমিনেট করতে পারছি না, রাদার আমরা কি করতে পারি, সুপারভাইজার কস্টটা এলিমিনেট করতে পারি না, সুপারভাইজার কি হচ্ছে এই জায়গায় রিটার্ন হচ্ছে। সুপারভাইজার যেহেতু রিটার্ন হচ্ছে তো আমরা কি হবে, এই জায়গায় তার কস্টটা ডিফার করবে না। তো এই ধরনের কস্টগুলোকে বলা হয় আনঅ্যাভয়েডেবল কস্ট।
কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এর ভিতরে? নো স্যার। কোনো কোশ্চেন নাই? শিওর? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম যে অ্যাভয়েডেবল কস্ট আর আনঅ্যাভয়েডেবল কস্ট। অ্যাভয়েডেবল কস্টের ক্ষেত্রে আমরা বলছি যে একটা অল্টারনেটিভ যদি চুজ করে আরেকটা অল্টারনেটিভ এর মধ্যে, অর্থাৎ কোনো অল্টারনেটিভের ভিতরে যদি কস্টগুলো ডিফার করে, সাধারণত এই ধরনের কস্টগুলোকে বলা হয় রিলেভেন্ট কস্ট, আর যদি ডিফার না করে তাহলে সেটা হলো ইররিলেভেন্ট কস্ট। তো আমরা যদি এরপরে যাই, রিলেভেন্ট কস্ট এবং ইররিলেভেন্ট কস্ট গুলো যদি আমরা আইডেন্টিফাই করে দেই, তাহলে আমাদের দেখেন সাম কস্ট, আমরা একটা কথা বলছি অলরেডি, আমরা সাম কস্ট নিয়ে কথা বলছি যে এই কস্টটা অলরেডি ইনকার এবং এটা ফিউচারে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট করে না, এই ধরনের কস্টগুলোকে সাম কস্ট বলা হয়। সো আমাদের এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কি অবস্থায় আছে। Worldwide Airways is thinking about replacing a 3-year-old loader with a new, more efficient. তাহলে আমরা ওল্ড লোডারটাকে কি করব? রিপ্লেসমেন্টের কথা চিন্তা করছি। যখন আমরা রিপ্লেসমেন্টের কথা চিন্তা করছি, সো আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আমরা ওল্ড লোডারের অরিজিনাল কস্ট ছিল $1,00,000, আর রিমেইনিং বুক ভ্যালু আছে 25,000, ডিসপোজাল ভ্যালু হলো 5,000, annual variable expense ছিল 80,000, আর রিমেইনিং লাইফ ইন 1 year। তাহলে দেখেন আমার রিমেইনিং বুক ভ্যালু কত আছে? 25,000। তার মানে এই 25,000 রিমেইনিং লাইফ কত? 1 ইয়ার। তাহলে 25,000 টাকা হলো 1 বছরের জন্য ডিপ্রিসিয়েশন। তার মানে অলরেডি আমার ডিপ্রিসিয়েশন হয়ে গেছে 75,000, তখন আরো 3 বছর ছিল। তার মানে এস্টিমেটেড লাইফ অফ দ্য লোডার ওল্ড লোডার ইজ 4 ইয়ার্স। এখন আমাদের রিমেইনিং বুক ভ্যালু আছে 25,000, আর এটা যদি আমরা এখন সেল করে দিই তাহলে তার ভ্যালু হবে 5,000। আর আমরা এই লোডারটাকে মেইনটেইন করার জন্য অ্যানুয়াল ভেরিয়েবল এক্সপেন্স আমার হলো 80,000 টাকা। এখন লোডারটাকে যদি আমরা রিপ্লেস করি, তাহলে আমরা বলছি যে আমরা এই নতুন একটা লোডার কিনতে আমার খরচ হবে 15,000 টাকা, অ্যানুয়াল অপারেটিং এক্সপেন্ডিচার ইনকার্ড হবে 45,000 টাকা, এবং নতুন লোডারের আর এস্টিমেটেড লাইফ হলো অনলি 1 ইয়ার, 1 বছর লাইফ হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখব যে কোনটা রিলেভেন্ট কস্ট আর কোনটা ইররিলেভেন্ট কস্ট। আমরা যদি যাই, দেখেন আমরা যদি ওল্ড লোডারটা কিপ করি, প্রথমে যে জিনিসটা হচ্ছে ওল্ড লোডারকে আমরা রিপ্লেস করছি না, আমরা যদি ওল্ড লোডারকে রাখি তাহলে বছরে আমার অ্যানুয়াল ভেরিয়েবল এক্সপেন্স কত হবে? 80,000। তাহলে আমরা আসি, এবং এই ওল্ড লোডার কি হবে? ডিপ্রিসিয়েশন হবে 25,000 টাকা। ফার্স্ট কোশ্চেন, আমরা যদি ওল্ড লোডারকে রেখে দিই তাহলে তার যে রিমেইনিং বুক ভ্যালু আছে পুরোটা আমার কি হবে? ডিপ্রিসিয়েশন হবে। এখন দেখেন যদি আমরা রাখি দেই তাহলেও কি হবে? 25,000 টাকা ডিপ্রিসিয়েশন হবে। যদি না রেখে রিপ্লেসমেন্ট করি তাহলে আমার এই 25,000 টাকা কি করতে হবে? রাইট অফ করতে হবে না? তাহলে দেখেন আমরা যদি এটা রাখি অথবা রিপ্লেস করি, এই 25,000 টাকা কিন্তু আসলে কোনো ডিফারেন্স হচ্ছে না। তাহলে এই কস্টটা আমার কি? ইররিলেভেন্ট কস্ট। আমরা আবার বলছি, কারণ ওল্ড লোডারে আমার বুক ভ্যালু আছে 25,000, এটাকে যদি আমরা রেখে দেই এই 25,000 টাকা ডিপ্রিশিয়েট হয়ে যাবে। সো আমাদের ইনকাম স্টেটমেন্টে 25,000 টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাবো। এখন আমি যদি এটা রিপ্লেস করি তাহলে আমার কি হবে? এই যে 25,000 টাকা বুক ভ্যালু আছে এটা আমার কি করতে হবে? রাইট অফ করতে হবে। যখন আমরা কোনো একটা এক্সিস্টিং বা ওল্ড ইকুইপমেন্ট স্টোর করি তখন তার যে বুক ভ্যালুটা আসে সেটা আমাদের কি করতে হবে? রাইট অফ করতে হবে। তাহলে 25,000 টাকা আমার কি করতে হবে? রাইট অফ করতে হবে। ইনকাম স্টেটমেন্টে আমার রাইট অফ এক্সপেন্স হিসেবে 25,000 টাকা আসবে। তাহলে আইদার ওয়ে আমার কি করতে হবে? চার্জ করতে হবে 25,000 টাকা। তাহলে আমি রাখি আর রিপ্লেস করি, আমার এই 25,000 টাকার মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে না। সো এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা কোনো ইমপ্যাক্ট করবে না। সো এটা একটা ইররিলেভেন্ট কস্ট। এখন আমি যদি ওল্ড লোডার রেখে দেই তাহলে নতুন লোডার তো পারচেজ করার কোনো সুযোগই নাই, তো সমস্যা না। যদি ওল্ড লোডারকে রিপ্লেস করি তাহলে নতুন লোডারকে আমরা কি করবো? পারচেজ করবো। পারচেজ করলে নতুন লোডারের যে দামটা 15,000 টাকা, এটা কি হবে? ডিপ্রিসিয়েশন হবে। তাহলে এই কস্টটা কি হবে? আমার রিলেভেন্ট কস্ট। তাহলে আমি যদি ওল্ড লোডারকে রিপ্লেস করি তাহলে নতুন লোডারটা পারচেজ করতে হবে, আর 15,000 টাকা আমার তাহলে কি হবে? রিলেভেন্ট কস্ট হবে। এবার ওল্ড লোডারকে যদি আমরা রিপ্লেস করি তার ডিসপোজাল ভ্যালু হিসেবে 5,000 টাকা আসবে। যদি না করি তাহলে আসবে না। তাহলে এটা ডিসিশন মেকিং অল্টারনেটিভ এর ক্ষেত্রে কি হয়? ডিফার করে। তাহলে এই 5,000 টাকা যে ডিসপোজাল ভ্যালু এটা হলো আমার রিলেভেন্ট কস্ট। আমরা সেবার তাহলে ওল্ড লোডারকে যদি আমরা রেখে দেই
তাহলে আমাদের দুই ধরনের কস্ট ইনকার হবে। একটা হলো ওল্ড লোডারটা ডেপ্রিসিয়েট হবে 25,000 টাকা, আর ওল্ড লোডারে ইয়ারলি অপারেটিং এক্সপেন্ডিচার হলো 80,000 টাকা। সো টোটাল আমার কস্ট ইনকার হবে 1,05,000 টাকা। এখন ওল্ড লোডারটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি হবে? তাহলে আমাকে নতুন লোডার একটা পারচেজ করতে হবে 15,000 টাকা। ওল্ড লোডার থেকে আমি একটা ডিসপোজাল ভ্যালু পাবো 5,000 টাকা, তাই না? তো 5,000 টাকা আমার ইনকামিং ইনফ্লো হবে, আর 15,000 টাকা থেকে আমি নতুন লোডারটা কিনছি সেটা আমার আউটফ্লো হবে। 2 নম্বর যেটা হলো আমার ওল্ড লোডারটার যে বুক ভ্যালু আছে সেটাকে আমার কি করতে হবে? রাইট অফ করতে হবে, তো 25,000 টাকা। আর নিউ লোডারের ক্ষেত্রে অপারেটিং কস্ট হবে 45,000 টাকা। তাহলে দেখেন আমার ওল্ড লোডার কি করলে আমার টোটাল কস্ট আসছে 1,05,000 টাকা, আর আমি যদি একে রিপ্লেস করি আমার টোটাল কস্ট আসছে 80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার নতুন লোডারের ক্ষেত্রে কস্টটা কম হচ্ছে, তো আমি কি করবো? এটা রিপ্লেস করবো। এখন আমার কোশ্চেনটা হলো আমরা পরীক্ষা আসলে এভাবে ফুল অ্যানালাইসিস করবো না, আমরা ওই ডিফারেনশিয়াল কস্ট বা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করবো। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমার রিলেভেন্ট কস্ট কয়টা? 3টা। একটা হলো আমি নতুন লোডার পারচেজ করবো 15,000 টাকা, ওল্ড লোডার সেল করবো, সেল করলে 5,000 টাকা আমার ডিসপোজাল ভ্যালু হিসেবে আসবে, এবং আমি কতটুকু অপারেটিং কস্ট আমি অ্যাভয়েড করতে পারবো। তাহলে দেখেন আমি 5,000 টাকা ডিসপোজাল ভ্যালু হলো আমার ইনফ্লো, আমার 15,000 টাকা দিয়ে নতুন লোডার পারচেজ করবো সেটা আউটফ্লো। সো আউটফ্লো আমি নেগেটিভ দিলাম, আর অপারেটিং কস্ট আমি সেভিংস করতে পারবো 35,000 টাকা, সো এটা আমার পজিটিভ। তো টোটাল আমার ডিফারেনশিয়াল কস্ট হলো 25,000 টাকা সেভিংস। তো আমি কি করতে পারবো? আমি যদি লোডারটাকে রিপ্লেস করি তাহলে 25,000 আমি সেভিংস করতে পারবো। তো যেহেতু আমি 25,000 সেভিংস করতে পারবো, তো আমি ডিসিশন নেবো যে আমি কি করবো? ওই লোডারটাকে রিপ্লেস করতে পারবো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? না, ক্লিয়ার স্যার। কারো কোনো কোশ্চেন নাই? সবাই সবাই কি বুঝতে পেরেছে আমি আসলে কি বলেছি? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার রিপিট করবেন স্যার? চলে গেছে স্যার। না, আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা জানার জন্য রেস্ট দিয়ে দিয়েছি। ওকে, আমরা বলছি যে আমাদের রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ইররিলেভেন্ট কস্টগুলোকে আমরা এলিমিনেট করে ফেলতে হবে। এখন আমি যদি কস্টগুলো দিয়ে চিন্তা করি, আমার যে কস্টগুলো ছিল, আমরা চিন্তা করি আমাদের যে কস্টগুলো ছিল সেই কস্টগুলোর ভিতরে কি কি কস্ট আছে। আমরা যদি ওল্ড লোডারের ক্ষেত্রে কস্টগুলো চিন্তা করি, তাহলে ওল্ড লোডারের ক্ষেত্রে তার অরিজিনাল কস্ট ছিল 1 লাখ। সো 1 লাখ টাকা ওল্ড লোডার কিনছি, সেটা এখন রিমেইনিং বুক ভ্যালু আছে 25,000। এন্ড ওল্ড লোডার যদি আমরা সেল করি তাহলে তার ডিসপোজাল ভ্যালু এখন আমরা পাবো 5,000। এন্ড ওল্ড লোডার অপারেটিং করতে আমাদের রিনিউয়াল ভেরিয়েবল কস্ট হবে 80,000, এবং রিমেইনিং লাইফ ইন ইয়ার্স আছে 1 ইয়ার। ইট মিন্স দ্যাট 1 ইয়ারে আমার রিমেইনিং বুকগুলো আছে 25,000। তো আমার অরিজিনাল কস্ট ছিল 1 লাখ, তাহলে এস্টিমেটেড লাইফ অফ ওল্ড লোডার ছিল 4 ইয়ার্স। ঠিক আছে, এটা জাস্ট বলার জন্য আমরা বলছি। 2 নম্বর যে জিনিসটা হলো ওল্ড লোডারের ক্ষেত্রে তার অরিজিনাল কস্ট অলরেডি ইনকার হয়েছে, এবং আমার কোনো ডিসিশন মেকিং এই কস্টটাকে আমি কোনো রিকভার করতে পারবো না, এবং ফিউচার ডিসিশন মেকিং কোনো ইমপ্যাক্ট করবে না। তাহলে ওল্ড লোডারের যে অরিজিনাল কস্ট 1 লাখ টাকা, এটা কি আমার রিলেভেন্ট কস্ট না ইররিলেভেন্ট কস্ট হবে? আপনি একটু আমার সাথে কথা বলেন। আমাদের যে ওল্ড লোডার আমরা পারচেজ করছিলাম 1 লাখ টাকা, এখন এই ডিসিশন মেকিং আমি কি রিপ্লেস করব না রেখে দিব, এটার ক্ষেত্রে ওল্ড লোডারের অরিজিনাল কস্ট কোনো ইমপ্যাক্ট করবে না করবে না? স্যার পড়বে না। কেন করবে না? এটা সাঙ্ক কস্ট স্যার। কারণ এটা একটা সাম কস্ট, যে কস্টটা অলরেডি ইনকার্ড, এবং ফিউচার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা কোনো ইমপ্যাক্ট করবে না। কেন করবে না? কারণ আমি তো অলরেডি কিনে ফেলছি 1 লাখ টাকা, আমি কি এটা চেঞ্জ করতে পারবো? না স্যার। আচ্ছা, করতে পারবো। জি প্লিজ বলেন। স্যার করতে পারবো না, সেটাই বললাম। ওকে, দেন আমরা আছে রিমেইনিং বুক ভ্যালু 25,000। এটা সম্পর্কে কি, এটা কি রিলেভেন্ট কস্ট না ইররিলেভেন্ট কস্ট? স্যার রিলেভেন্ট কস্ট স্যার। একটু জোরে বলেন, আমি শুনিনি। রিলেভেন্ট কস্ট। স্যার রিলেভেন্ট কস্ট স্যার। কেন রিলেভেন্ট কস্ট বলেন? রিলেভেন্ট কস্টের ডেফিনিশনটা কি? যে কস্টটা কোয়ান্টিটেটিভ ভিতরে ডিফার করে, তাই না? রিলেভেন্ট কস্টের ডেফিনিশন হলো যে কস্টটা
অল্টারনেটিভলি ভিতরে কি করে ডিফার করে, তাই না? আর রিমেইনিং বুক ভ্যালু যে 25000 আছে, আমি ওটা রেখে দিলাম বা নতুন একটা ওটা পারচেজ করলাম, এই 25000 কি কোনো ডিফার করবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে? না, করবে না। কেন করবে না? আঙ্কুশ ডিসিশন মেকিং এ ইফেক্ট করে না। মানে একটু এক্সপ্লেইন করেন কিভাবে করবে না। আচ্ছা আমি বলছি, আমরা যদি ওল্ড অর্ডারটা কি করে রেখে দিই, তাহলে যে রিমেইনিং বুক ভ্যালু 25000 আছে, এই 25000 কি হবে? ডিপ্রিসিয়েশন হয়ে যাবে। ডিপ্রিসিয়েটেড যদি হয়ে যায় তাহলে এটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে আমার রেকর্ড হবে, তাই না? ওল্ড অর্ডারটা যদি আমরা রেখে দিই তাহলে তো এই যে রিমেইনিং বুক ভ্যালুটা এটা ডিপ্রিসিয়েটেড হয়ে যাবে, তাই না? জি স্যার। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এটা নিয়ে কোশ্চেন নেই। ওকে, 2 নম্বর, ধরেন আমি ওল্ড অর্ডারটা রিপ্লেস করে দিলাম নতুন অর্ডার দিয়ে। সবসময় মনে রাখবেন, কোনো একটা পুরাতন মেশিন ইকুইপমেন্ট বা যে কোনো জিনিস আপনারা যদি রিপ্লেস করেন তাহলে তার যে বুক ভ্যালুটা আছে এটাকে আপনার রাইট অফ করতে হয়। কি করতে হয়? রাইট। রাইট অফ করলে আপনার রাইট অফ এর যে এক্সপেন্সটা এটা আপনার কোথায় চার্জ হয়? ইনকাম স্টেটমেন্ট চার্জ হয়। তাহলে আমি যদি অন্য অর্ডারটাকে রিপ্লেস করি তাহলে তার বুক ভ্যালু কত রাইট অফ করতে হবে? 25000 টাকা। তাহলে রাখলেও আমার 25000 টাকা ডিপ্রিসিয়েশন হবে, আর যদি আমি রিপ্লেস করি তাহলে 25000 টাকা কি হবে? রাইট অফ হবে। তাহলে এই 25000 টাকা কি অল্টারনেটিভ ভিতরে কোনো চেঞ্জ হবে? না স্যার। এই কারণে এটা রিলেভেন্ট কস্ট না, ইরিলেভেন্ট কস্ট। এবার আসি আমরা ডিসপোজাল ভ্যালু নাও 5000। জি, কেউ কিছু বলছেন? ওকে, disposal value now 5000, is it relevant cost or irrelevant cost? স্যার এটা স্যার রিলেভেন্ট কস্ট। আপনি একটু জোরে বলেন। স্যার এটা তো স্যার রিলেভেন্ট কস্ট স্যার। হ্যাঁ, এক্সপ্লেইন করেন। স্যার আমি যদি ওল্ড লোডারটা সেল করে দিই তাহলে তো আমাকে স্যার এই ডিসপোজাল ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি, তো এটা আমার সেই জন্যই রিলেভেন্ট কস্ট হচ্ছে। ওকে, তার মানে আমরা যদি ওল্ড লোডারটা কিপ করি তাহলে আমরা ডিসপোজাল ভ্যালু পাবো না, আর যদি রিপ্লেস করি তাহলে আমি ডিসপোজাল ভ্যালু পাবো। তার মানে জি আমার স্যার। অল্টারনেটিভের ভিতরে এটা ডিফার করছে, তো জি স্যার। এটা রিলেভেন্ট কস্ট। অ্যানুয়াল ভেরিয়েবল এক্সপেন্স 80000, স্যার এটা রিলেভেন্ট স্যার। কতটুকু? ফুল না পার্শিয়াল? স্যার এটা তো ফুল রিলেভেন্ট স্যার। না, দেখেন আপনার ওল্ড লোডারটা যদি আমরা কিপ করি তাহলে আমার 80000 টাকা আমার ভেরিয়েবল এক্সপেন্স হবে। যদি এটা রিপ্লেস করি তাহলে আমার অপারেটিং এক্সপেন্স কত হবে? নতুন লোডারে 45000। জি জি স্যার। তাহলে ওই 45000 তো আমি অ্যাভয়েড করতে পারবো না, পারবো? না স্যার। তাহলে কতটুকু আমার এই জায়গায় রিলেভেন্ট কস্ট? পার্থক্যটুকু। পার্থক্যটুকু, তাহলে 35000। তার মানে আমি ওল্ড লোডারকে যদি রিপ্লেস করি উইথ নিউ লোডার, দেন দেয়ার উইল বি সেভিং অফ $35000। এই $35000 যে সেভিংস হচ্ছে, ইটস রিলেভেন্ট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এবার আসি রিমেইনিং লাইফ ইন ইয়ার, এটা কোনো রিলেভেন্ট না ইররিলেভেন্ট? স্যার এটা স্যার ইররিলেভেন্ট স্যার, এটা দুটোই তো একদম সেম। রিলেভেন্সি নাই, কারণ আমরা কস্ট নিয়ে কথা বলি, বেনিফিট নিয়ে কথা বলি, সো এই জায়গায় ইয়ার বা অন্য কোনো কিছু এই জায়গায় রিলেভেন্ট নাই। এবার আসি নিউ লোডারের ক্ষেত্রে, লিস্ট প্রাইস 15000, এটা কি রিলেভেন্ট না ইররিলেভেন্ট? স্যার এটা রিলেভেন্ট স্যার, কেন রিলেভেন্ট? কারণ আমি যখন কিনতে যাচ্ছি তখন আমাকে এটা খরচ করতে হচ্ছে। ওকে, আচ্ছা আমাকে আপনাদের একটু সময় দিতে হবে, আমার একটা কল আসছে, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম ব্রাদার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ব্রাদার, ঈদ মোবারক। Alhamdulillah, everything is fine. What about you, brother? Alhamdulillah. Yes, brother. Yes, brother. Yes, 135 $, 135. Yes, brother. Yes, brother. No, the thing is that though UNOPS make the payment, and from the Minister of Health we have confirmation, and OTL also processed from his part, but the JIRA system doesn't create it in JIRA. So yes, I provided an email to Brother Halim, and Brother Halim is working on it. I don't have any reply from Brother Halim yet. So hopefully
Yes, sir, brother. After resolve, hopefully we can process the request by tomorrow, inshallah. Okay. Second thing is that, brother, for the second COVID project of Maldives, we are expecting around advance payment of $3 million by tomorrow. So that's okay, brother. I'll do it. Okay, okay, brother. I'll communicate with you, inshallah. It's okay. Exactly, brother. Yes, brother. Yes. Okay, brother. Let me just provide you the information. We have received 3 ICR payment for the project BGD G172 Power Grid Expansion project, and the disbursement amount is around total is around $7.2 million. But the thing is that for this project, whenever the negotiating bank submitted the claim, they didn't include the clause that the presentation is made in accordance with LC terms and conditions. That's why GIB informed us that the payment is missing compliance certification or credit term certification. So I already communicated with the OTL regarding his confirmation. I also communicate with the project director of this project for providing all the documents. And I asked Brother Isuddin that to provide an MT799 to the LC issuing bank so that they provide confirmation that they are taking up all the documents despite any disturbances. But the thing is that I don't have any access to the SWIFT from the remote scenario. Yes, exactly, brother. Yes, sir, brother. Just few minutes ago, I have Brother Franco called me regarding this, and he said that he will communicate with the Brother Isuddin on it. Okay, and yes, brother. Yes, he can. Yes, true, brother. That's all from me. So hope you enjoy your read, brother. In home, brother. Yes, brother. Thank you, brother. Assalamu alaikum. Sorry, unavoidable call. So sorry for it. It's okay, sir. It's okay, sir. It's fine. ওকে, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই জায়গা থেকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাদের কোনটা রিলেভেন্ট কস্ট আর কোনটা ইরিলেভেন্ট কস্ট। আপনাদের কারো কোনো ইস্যু আছে যে কোনটা রিলেভেন্ট কস্ট আর কোনটা ইরিলেভেন্ট কস্ট এটার উপর? না স্যার। না স্যার, এখন ক্লিয়ার। ওকে, দেন লেট মি শো ইউ সামথিং। তাহলে আমরা যদি এটা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করি তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যদি ওল্ড ইকুইপমেন্টটাকে রিপ্লেস করি তাহলে আমাদের ভেরিয়েবল কস্টের সেভিংস হবে 35,000 বলতে পারি যে আমার ওল্ড লোডারের অপারেটিং এক্সপেন্স ছিল 80,000 টাকা, নতুন লোডারের অপারেটিং এক্সপেন্স ছিল 45,000 টাকা। তাহলে আমরা যদি এটা রিপ্লেস করি তাহলে বাকি যে 35,000 এটা আমরা অ্যাভয়েড করতে পারবো। সো ইটস সেভিংস বলতে পারি। জি স্যার। ওকে, দেন আমরা এটা বলতে পারি যে নতুন লোডার যেহেতু আমার পারচেজ করতে হবে, সো নতুন লোডারের পারচেজ কস্ট ইজ রিলেভেন্ট কস্ট, এটা হলো 15,000 টাকা। জি স্যার। তো সেভিংসটাকে আমরা পজিটিভ বলছি আর আমাদের যে আউটফ্লোটা সেটাকে আমরা নেগেটিভ বলছি। আর ওল্ড লোডারকে যদি আমরা ডিসপোজ করি তাহলে 5,000 টাকা ইনফ্লো হবে বলতে পারি। জি স্যার। তাহলে আমার নেট ইফেক্ট কত? 25,000। তার মানে আমি যদি ওল্ড লোডারকে নিউ লোডার দ্বারা রিপ্লেস করি তাহলে আমার ইয়ারলি সেভিংস কত হবে? 25,000। তাহলে আমি কি রিপ্লেস করব না কি রেখে দিব ওল্ড লোডারটা? আমি যদি আমার কস্টকে 25,000 টাকা সেভিংস করতে পারি তাহলে আমি কি করব? রিপ্লেস করব স্যার। রিপ্লেস করব। সো দিস ইজ কল্ড রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস। দেখেন, তাহলে আপনার রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস শুধু এই জায়গাটা করলেই হবে। আপনার এত ফুল এইটার মতো ফুল অ্যানালাইসিস করতে হবে না। আপনাকে এটাকে বলে ফুল কস্ট অ্যানালাইসিস আর এটাকে বলে ডিফারেনশিয়াল কস্ট অ্যানালাইসিস অথবা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস। জি স্যার। তাহলে তো আমরা
এক্সামে কোশ্চেন গুলো স্যার যেভাবে আসে আমাদেরকে ফুল কস্ট অ্যানালাইসিসটা করতে হয় তো স্যার। না না না, আপনাকে কি বলে যে ফুল কোশ্চেন অ্যানালাইসিস করেন? না না স্যার, এভাবে বলে না, মানে অ্যান্সারে দেওয়া ছিল স্যার না এরকম। না না, এটা এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি আসলে কিভাবে করেন, আপনি আপনি আসলে কনফিডেন্টটা কিভাবে পান। আচ্ছা স্যার, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। জি স্যার। এখন আমাকে যদি বলা হয় যে রিলেভেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করতে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, তাহলে আমি কি করবো? রিলেভেন্ট কোশ্চেন অ্যানালাইসিস দুই হতে করতে পারবো। একটা হলো আইদার আমি বলবো ফুল কোশ্চেন অ্যানালাইসিস আদার, অথবা রিলেভেন্ট কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে? জি স্যার। তাহলে রিলেভেন্ট কোশ্চেন অ্যানালাইসিস সাধারণত দুইটা স্টেপে হয়। প্রথম স্টেপে হলো আমার আনঅ্যাভয়েডেবল বা ইররিলেভেন্ট কস্টগুলোকে এলিমিনেট করতে হবে ফার্স্ট। আর দুই নম্বর হলো, দেখেন স্টেপ 1, এলিমিনেট কস্ট এন্ড বেনিফিট দ্যাট ডু নট ডিফার বিটুইন অল্টারনেটিভ। তার মানে ইররিলেভেন্ট কস্টগুলোকে আমি এলিমিনেট করে ফেলবো ফার্স্ট। ফার্স্ট কাজ আমার কি? ইররিলেভেন্ট কস্টগুলোকে এলিমিনেট করা, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হলো ইউজ দ্য রিমেইনিং কস্ট এন্ড বেনিফিট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভস ইন মেকিং দ্য ডিসিশন। তার মানে রিলেভেন্ট কস্টগুলোকে অ্যানালাইসিস করা। তাহলে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস দুটো স্টেপ হয়। ফার্স্ট স্টেপ হলো আনঅ্যাভয়েডেবল কস্ট অথবা ইররিলেভেন্ট কস্টকে এলিমিনেট করা। সেকেন্ড কাজটা হলো আমার রিলেভেন্ট কস্টগুলোকে অ্যানালাইসিস করা। দুইটা জিনিস করতে হয়। তাহলে আমরা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস সাধারণত দুইটা স্টেপে করব। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ডিফারেন্ট কস্ট ফর ডিফারেন্স পারপাস। সবসময় মনে রাখবেন, কোন একটা পার্টিকুলার ডিসিশনে একটা কস্ট রিলেভেন্ট হইতে পারে, অন্য একটা ডিসিশনে যে এই কস্টটা রিলেভেন্ট হবে সেটার কোনো গ্যারান্টি নাই। তার মানে আমি যখন একটা পার্টিকুলার ডিসিশনের কথা বলবো, এটার সাথে একটা কস্ট রিলেভেন্ট হবে, অন্য একটা সিচুয়েশনে এই কস্টটা রিলেভেন্ট নাও হইতে পারে। তাহলে রিলেভেন্ট কস্টটা সাধারণত কনটেক্সটের উপর ডিপেন্ড করে। কিসের উপর? কনটেক্সটের উপর, সিচুয়েশনের উপর, ডিসিশনের উপর ডিপেন্ড করে। তাহলে কোন একটা পার্টিকুলার কনটেক্সটে যে কস্টটা রিলেভেন্ট, অন্য একটা কনটেক্সটে সেই কস্টটা কি হতে পারে? ইররিলেভেন্টও হতে পারে। ঠিক আছে? জি স্যার। এবার আমরা আসি, এবং এটা খুব একটা কম্প্রিহেনসিভ প্রবলেম, আমরা এই প্রবলেমটা সলভ করব। Cynthia, a Boston student, is considering visiting her friend in New York. She can drive or take the train. By car, it is to 30 miles to her friend's apartment. She's trying to decide which alternative is less expensive and has gathered the following information. ধরেন এই সিনথিয়া বললাম, আমি বললাম যে আপনাদের কথাই বললাম, আপনারা ধরেন আইসিএমএতে পড়েন, তো আপনারা ডিসিশন নিচ্ছেন যে আপনারা কক্সবাজার বেড়াতে যাবেন। ঠিক আছে? তখন ধরে নিলাম কক্সবাজার যাওয়ার দুটো অপশন, আইদার আপনি আপনার প্রাইভেট কার ইউজ করে যেতে পারেন, অথবা আপনি ট্রেনে করে যেতে পারেন। এবং এই দুটো অপশনেরই যে রিলেভেন্ট অ্যানালাইসিস গুলো আছে, কস্টিং অ্যানালাইসিস গুলো আছে, সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এটার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে কোন কোর্সগুলো রিলেভেন্ট এবং কোন কোর্সগুলো ইররিলেভেন্ট, এবং সিনথিয়া কি আসলে ট্রেনে যাবে না কারে যাবে। আমি আবার বলছি, সিনথিয়া হলো একজন বোস্টন স্টুডেন্ট, তার মানে সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, সে তার ফ্রেন্ড নিউ ইয়র্কে দেখা করতে যাবে। সো দেখা করতে গেলে সে কি করতে হবে? সে ড্রাইভ করে যেতে পারে অথবা ট্রেনে করে যেতে পারে। যদি কারে যা, এটা 230 মাইল টু আর ফ্রেন্ডস অ্যাপার্টমেন্ট। সো গাড়িতে গেলে তার যাইতে 230 মাইল পার হইতে হবে, আসতে 230 মাইল, টোটাল 460 মাইল কি করতে হবে? আসা যাওয়া লাগবে। বাট ট্রেনে গেলে সেটা ডিফারেন্ট ইস্যু। এখন সে ডিসিশন নিতে চেষ্টা করছে যে আসলে সে কি ট্রেনে যাবে না গাড়ি ড্রাইভ করে যাবে। ঠিক আছে? এখন এটার উপর বেস করে কি করবে? সে ডিসিশন নেবে, কারণ সে যেহেতু স্টুডেন্ট, সে সবসময় চিন্তা করবে যে যেটাতে কম খরচ হবে সেই অপশনটাই সে কি করবে? ঠিক করবে। তাহলে আমাকে বের করতে হবে যে কোন অপশনটা সে ইউটিলাইজ করবে সবচেয়ে লেস এক্সপেন্সিভ হবে। এখন আমি যখন এই জিনিসগুলো চিন্তা করব, কোন অপশনটা লেস এক্সপেন্সিভ হবে, আমি কোন ওয়েতে চিন্তা করব? তাহলে আমাকে কি করতে হবে? গাড়ি করে যেতে হলে আমার কোন কোন ধরনের কষ্ট হবে সেগুলো আমাকে বের করতে হবে, অথবা ট্রেনে গেলে কোন কোন কষ্টগুলো হবে সেটা বের করতে হবে, অথবা একটা চুজ করে আরেকটা যদি চুজ না করি তাহলে কোন কোন কষ্টগুলো আমি অ্যাভয়েড করতে পারবো সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? দেখো এই ক্ষেত্রে যেটা বলা আছে যে অটোমোবাইল কস্ট, সে যদি গাড়িতে করে যায়, অটোমোবাইল কস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যানুয়াল স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন অফ কার, টোটাল বলছে যে বছরে $2800 সে ডেপ্রিসিয়েশন হয়, এবং কস্ট পার মাইল হলো 0.280। কস্ট অফ গ্যাসোলিন দেওয়া আছে
annual cost of auto insurance and license দেওয়া আছে, maintenance and repair দেওয়া আছে। দেখেন cost per mile কিন্তু দেওয়া আছে, জি স্যার। cost per mile কিছু পরে দেওয়া আছে annual cost of fixed term items, আর কিছু আছে cost per mile। your parking fee দেওয়া আছে, total average cost দেওয়া আছে। এই জায়গায় যদি আমি আসি annual straight line depreciation of car, আপনি গাড়ি নিয়ে যান আর না যান ইয়ারলি যে ডিপ্রিসিয়েশন এটা কি হবে না হবে না? হবে স্যার। হবে। তাহলে আমি কি করতে পারি যে গাড়ি যেতে যাই আর ট্রেনে যাই, আমি এটা কি করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না। তাহলে এটা কি ধরনের কস্ট? এটা স্যার ইররিলেভেন্ট কস্ট। কস্ট অফ গ্যাসোলিন, এটা কি রিলেভেন্ট না ইররিলেভেন্ট কস্ট? এটা রিলেভেন্ট স্যার। রিলেভেন্ট কস্ট, কারণ আমি যদি গাড়ি দিয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে, গ্যাসোলিন লাগবে এবং সেটা কস্ট ইনকার হবে। অ্যানুয়াল কস্ট অফ অটো ইন্স্যুরেন্স এন্ড লাইসেন্স, এটা কি ধরনের কস্ট? স্যার রিলেভেন্ট স্যার। ইররিলেভেন্ট কস্ট, কারণ আমি গাড়ি ইউজ করে না করে আমাকে অ্যানুয়াল ইন্স্যুরেন্স কস্ট কি দিতে হবে, প্রোভাইড করতে হবে। সো এটা ইররিলেভেন্ট কস্ট। মেইনটেনেন্স এন্ড রিপেয়ারস, স্যার স্যার রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট। জি রিলেভেন্ট কস্ট। স্যার পার মাইলে এটা কস্ট ছিল স্যার, এই যে না না অ্যানুয়াল আমি এটা আমি বলি এটা পার মাইল দেওয়া আছে বেসড অন কি যে অ্যানুয়াল ফিক্সড কস্টকে ওরা কি করছে বছরে একটা মাইল ধরে 10,000 মাইল ধরে রাইড করবে সেটা ডিভাইড করেছে। কারণ আমাকে এখান থেকে বের করতে হবে যে আসলে ডিসিশন মেকিং এর সাথে এই কস্টের কোনো ইমপ্যাক্ট আছে কিনা। সে ট্রেনে যাক আর কারে যাক, আমার অটো ইন্স্যুরেন্স কস্ট কি কোনো চেঞ্জের সম্ভাবনা আছে? না স্যার। স্যার নাই। বুঝতে পারছি স্যার। যেহেতু ডিসিশন মেকিং এ কোনো ইমপ্যাক্ট করছে না তাহলে এই কস্টটা আমার কি কস্ট, এই ডিসিশনের ক্ষেত্রে কস্টটা ইররিলেভেন্ট কস্ট। জি স্যার বুঝতে পারছি। মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট কি হবে এটা? এটা রিলেভেন্ট কস্ট। মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট কি ধরনের কস্ট হবে? এটা রিলেভেন্ট কস্ট হবে। irrelevant. কেন রিলেভেন্ট কস্ট হবে? রিলেভেন্ট কস্ট হবে কারণ হচ্ছে যে আমি মেইনটেনেন্সের ক্ষেত্রে যে ডিসটেন্সটা অতিক্রম করব সেই অতিক্রম করার ক্ষেত্রে তো এটা একটা এখন একটা Exactly. প্রয়োগ হবে। গাড়ির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন গাড়ির মেইনটেনেন্স ডিপেন্ড করে হলো পার মাইল কত ড্রাইভিং করছে সেটার উপর। তাহলে স্যার। গাড়িটা যখন আপনার ড্রাইভ করবে 460 মাইল আসা যাওয়া করবে তার মানে তার কি হবে, রিপেয়ারস এবং মেইনটেনেন্স কস্ট ইনকার হবে। সো স্যার। ইটস রিলেভেন্ট কস্ট। স্যার পার্কিং এটা রিলেভেন্ট কস্ট। কিভাবে রিলেভেন্ট কস্ট স্যার এটা। রিলেভেন্ট কিভাবে বলেন? কারণ হচ্ছে পার্কিং ফিজ এট স্কুল, যেহেতু আমি এটা পার্কিং করলে কষ্টটা হবে, পার্কিং না করলে তো আর কষ্টটা যাবে না। But কাজেই উল্টা যদি হয় ধরেন আমরা যারা গাড়ি আছে বাসার যারা ভাড়া নেই তাদের যে কার পার্কিং, আমি কারের পার্কিং যে কস্টটা আমি কি এটা ডেইলি বেসিসে করি না মান্থলি বেসিসে করি? এটা মান্থলি বেসিসে করি। কারণ আমি যদি এই মাসে 29 দিনও আমি গাড়িটা না রাখি আমাকে কি পার্কিং করে দিতে হবে না দিতে হবে না? দিতে হবে স্যার। দিতে কিন্তু এই যে পার্কিং কস্টটা 360 কিলোমিটার, যদি আমরা 360 এ 360 কিলোমিটার না, $360 অ্যানুয়াল কস্ট হলো $360। $360, তাহলে এই ক্ষেত্রে স্যার আমাদের ইররিলেভেন্ট কস্ট এটা ইররিলেভেন্ট কস্ট স্যার। এক্স্যাক্টলি ট্রু, ইররিলেভেন্ট কস্ট। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায় রিলেভেন্ট এবং ইররিলেভেন্ট কস্ট? না স্যার। না স্যার। আসি আমরা তাহলে কিভাবে বার করেছে সেটা আমাকে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, এবার আমরা আসি। আমরা উপরের জিনিসগুলো আইটেমগুলো নিয়ে অলরেডি কথা বলছি, সাম এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। রিডাকশন ইন রিসেল ভ্যালু অফ কার পার মাইল অফ ওয়েট whether it is relevant cost or irrelevant cost। আমি যখন পার মাইল গাড়ি ড্রাইভ করব আমার রিসেল ভ্যালু কি হবে, রিডাকশন হবে মানে কমবে, কারণ আমার গাড়ির সেল ভ্যালুটা ডিপেন্ড করে আমি কত মাইল কি করেছি ড্রাইভ করেছি। যেহেতু আমি 460 মাইল যদি ড্রাইভ করি তার সাথে সাথে কি হবে আমার পার মাইলের জন্য রিসেল ভ্যালু কি হবে, কমবে। তাহলে এটা কি রিলেভেন্ট না ইররিলেভেন্ট? রিলেভেন্ট কস্ট 0.280 দিয়ে গুণ করতে হবে। জি সেটা ডিফারেন্ট ইস্যু, আমি কতটা গুণ করব। এটা পার মাইলের জন্য আমার রিডাকশন হচ্ছে 0.026, তো 460 মাইলের জন্য যত সেটা হলো আমার টোটাল রিসেল ভ্যালু রিডাকশন হবে। স্যার রাউন্ড ট্রিপ ট্রেন ফেয়ার 104 এটা রিলেভেন্ট না ইররিলেভেন্ট? রাউন্ড ট্রিপ ট্রেন ফেয়ার এটা রেলেভেন্ট স্যার। রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট। বেনিফিট অফ রিল্যাক্সিং অন ট্রেন ট্রিপ স্যার বেনিফিট স্যার এটা রেলেভেন্ট কস্ট। Relevant. এটা কস্ট বলতে পারবো না বাট Cost রিলেভেন্ট। কারণ আমি যদি গাড়ি না করে ট্রেনে যাই তাহলে কার ড্রাইভ করার যে ঝামেলা সেটা থেকে আমি কি হবো, Benefit পাবো। একটু রিল্যাক্স হবে স্যার। রিল্যাক্স হবো। সো এই রিল্যাক্সেশনটা ডেফিনেটলি একটা বেনিফিট, বাট এটা ইন টার্মস অফ কস্ট বা অ্যামাউন্ট আমরা ডিটারমাইন করতে পারি না। না এটা পরিমাপ করা যাবে না স্যার। এক্স্যাক্টলি। সো কস্ট কাজেই অফ ফুড কাজে এই ক্ষেত্রে স্যার বেনিফিটস অফ রিল্যাক্সিং অন ট্রেন ট্রিপ ইররিলেভেন্ট। না এটা ইররিলেভেন্ট আমরা বলতে পারি না, ইটস রিলেভেন্ট, বাট আমরা এটা কোয়ান্টিফাই করতে পারি না, অ্যাসেস করতে পারতেছি না। কোয়ান্টিফাই করতে পারি না বা অ্যাসেস করতে পারি না। তো স্যার। নিচে লিখে দিতে হবে
বেনিফিট অফ রিল্যাক্সিং ট্রেন কি? তো আমি গাড়িতে গেলে এই বেনিফিটটা পাবো না, যদি আমি ট্রেনে যাই এই বেনিফিটটা পাবো। So it's relevant, but we cannot quantify the relevant cost analysis. Okay? Cost of Sir. putting dog in kennel while done. So আপনার একটা কুকুর আছে, এটা বুঝি নাই স্যার। Sir, এটা irrelevant cost. এটা আপনার একটা কুকুর আছে, কারণ আপনি Sir. যদি ধরেন আপনি যদি ড্রাইভ করে যান বা ট্রেনে যান, আপনি কুকুরটাকে কোথাও রেখে গেলেন, তো রেখে Sir. গেলে আপনার $40 লাগবে। তাহলে এটা রেলিভেন্ট কস্ট। এটা irrelevant cost. এখন কোশ্চেনটা এই জায়গায় ডিপেন্ড করবে যে আমি Sir. যে চলে যাব ক্যানেলে যে রাখবো, কারণ আমি থাকাকালীন সময় কি ক্যানেলে রাখছি না আমি আসলে চলে গেলে শুধু রাখবো, যেহেতু এই স্যার cost আমি কি অ্যাভয়েড করতে পারবো কিনা। সো Sir, ফার্দার ইনফরমেশন রিকোয়ার্ড। কাজে এটা রেলিভেন্ট কস্ট হবে স্যার। এটা এখন আমরা বলতে পারছি না, এটা আমরা একটু পরে দেখবো যে এটা আসলে রিলেভেন্ট না ইররিলেভেন্ট, কারণ ফার্দার অ্যানালিসিস আমাদের দরকার, ঠিক আছে। স্যার তারপর বেনিফিট অফ হ্যাভিং Sir. জি স্যার এখানে তো বলেছে কস্ট অফ পুটিং ডগ ইন কেনেল ওয়াইল গন, এটা তো আমরা গাড়িতে গেলেও ডগটাকে কেনেলে রাখতে হবে, ট্রেনে গেলেও ডগটাকে কেনেলে রাখতে হবে, সো এটা তো Exactly. ইররেলেভেন্ট কস্ট হবে না স্যার? এক্স্যাক্টলি, যদি এই সিনারিও হয় তাহলে আমাকে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। বেনিফিট অফ হ্যাভিং কার ইন নিউ ইয়র্ক কি হবে? এটা রেলেভেন্ট কস্ট হবে স্যার। এক্স্যাক্টলি, আপনি যদি গাড়িতে করে যান, নিজের গাড়ি নিয়ে যান, তাহলে আপনি নিউ ইয়র্কে রোমিং করতে পারবেন, সো যে বেনিফিটটা পাবেন ডেফিনেটলি ইটস রিলেভেন্ট, বাট আমরা কোয়ান্টিফাই করতে পারছি না। এটা স্যার অনেক রিল্যাক্সের সুবিধার মতো অবস্থা। এক্স্যাক্টলি, হ্যাসেল অফ পার্কিং কার ইন নিউ ইয়র্ক এটাও রেলেভেন্ট এটা কস্ট। রিলেভেন্ট হবে। রেলিভেন্ট আমরা কোয়ান্টিফাই করতে পারছি না। স্যার সবগুলোর জন্য কি নিচে নোট দিয়ে দিতে হবে? জি, পার ডে কস্ট অফ পার্কিং কার ইন নিউ ইয়র্ক রেলিভেন্ট কস্ট। এটাও রেলেভেন্ট কস্ট স্যার। রিলেভেন্ট কস্ট, তার মানে মোটামুটি রিলেভেন্ট কস্ট এবং ইররিলেভেন্ট কস্টগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাই না? মোটামুটি ধারণা হয়েছে স্যার। এবার আমরা দেখেন কি বলি। সো এই জায়গায় সেই জিনিসগুলো দিয়েছে, ধরুন সিনথিয়া ডিসিশনে যে কোনগুলো রিলেভেন্ট কস্ট এবং ইররিলেভেন্ট কস্ট এগুলো নিয়ে এক্সপ্লেইন করেছে। দ্য কস্ট অফ দ্য কার ইজ এ সাম কস্ট এন্ড ইজ নট রিলেভেন্ট টু দ্য কার ডিসিশন। ইনওয়ার কস্ট অফ ইন্স্যুরেন্স ইজ নট রিলেভেন্ট, আমরা এটা অলরেডি বলেছি। কস্ট অফ গ্যাসোলিন ইজ রিলেভেন্ট, এটা আমরা বলেছি। কস্ট অফ মেইনটেনেন্স এন্ড রিপেয়ারস রিলেভেন্ট, এটা আমরা বলছি। মান্থলি স্কুল পার্কিং ফি ইজ নট রিলেভেন্ট, এটা আমরা বলেছি। আমরা এরপরে যদি যাই, দ্য ডিক্লাইন ইন রিসেল ভ্যালু ইজ রিলেভেন্ট, আমরা অলরেডি বলেছি। রাউন্ড ট্রেন ট্রিপ ট্রেন ফেয়ার ইজ অলসো রিলেভেন্ট, আমরা বলছি। রিল্যাক্সিং ইন ট্রেন ইজ অলসো রিলেভেন্ট, আমরা এটা বলেছি। ক্যানেল কস্ট ইজ নট রিলেভেন্ট, সেটা অলরেডি উনি বলেছে যে আমরা যদি চলে যাব আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা ইররিলেভেন্ট। আর কস্ট অফ পার্কিং ইন নিউ ইয়র্ক ইজ রিলেভেন্ট কস্ট। বেনিফিট অফ হ্যাভিং ইন কার ইজ অলসো রিলেভেন্ট, বাট প্রবলেম অলসো হ্যাভিং কার পার্সিং এর ক্ষেত্রে যে আমরা হ্যাসেল লাগবে সেটাও আমরা রিলেভেন্ট, বাট কোয়ান্টিফাই করতে পারবো। এই জায়গায় যদি আমরা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস গুলো করি, তাহলে আমরা যদি আসি যে আমি যদি ট্রেনে যাই তাহলে মানে সিম্পল খরচ, আমরা রাউন্ড ট্রিপ টিম মানে আমাদের রাউন্ড ট্রিপের টিকিট কস্ট সেটা হলো আমার $104, তো অন ট্রেনে গেলে আমার $104 খরচ হবে, তাই না? জি স্যার। এখন আমি যদি ট্রেনে না গিয়ে আমি যদি গাড়িতে যাই তাহলে আমার কি কি কস্ট ইনকার হবে? প্রথম হলো গাড়িতে গেলে আমার গ্যাসোলিন কস্ট ইনকার হবে। গ্যাসোলিন কস্ট পার মাইল হলো 0.10, আমাকে 460 মাইল রাউন্ড ট্রিপে যেতে হবে, টোটাল কস্ট হবে 46। আমার মেইনটেনেন্স হলো 0.065 ইনটু 460, আমার রিডাকশন ইন রিসেল ভ্যালু আছে এবং পার্কিং ইন নিউ ইয়র্ক, তাহলে টোটাল কস্ট কত হচ্ছে 137.86। আর যে জায়গায় আমার রাউন্ড ট্রিপ টিকেট অর্থাৎ ট্রেনে গেলে আমার কষ্ট হচ্ছে 104, তাহলে আমি কোনটা করব? ট্রেনে যাব না কারে যাব? ট্রেনে যাবো স্যার। ডেফিনেটলি ট্রেনে যাব। জি স্যার। তারপরে স্যার কারে যাওয়াটা একটু আরামদায়ক বেশি হবে স্যার। উপরে একটু দেখেন, ফ্রম এ ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডপয়েন্ট সিনথিয়া উড বি হ্যাঁ বেটার স্যার। অফ টেকিং দ্য ট্রেন টু ভিজিট হার ফ্রেন্ড। জি সাম স্যার। অফ দ্য নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর মে ইনফ্লুয়েন্স হার ফাইনাল ডিসিশন। বুঝতে পারছেন? এই যে বলেন গাড়িতে গেলে একটু আরাম হবে, আপনি একটু হেল্প স্যার রিল্যাক্সের কথা তো স্যার ট্রেনের ক্ষেত্রে বলা ছিল স্যার। না, এখন যেটা হলো যে আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে, ধরেন নিউ ইয়র্কে যখন আপনি যাবেন, আপনি যদি গাড়ি করে না যান, আপনি ট্রেনে করে যান, তাহলে আপনাকে কি করতে হবে? রেন্ট কার ইউজ করতে হবে পুরো গাড়ির জন্য। ইনফরমেশনটা দেওয়া নাই, বাট যদি আপনার রেন্ট কার বলা হতো যে আমাকে নিউ ইয়র্কে যখন রুমিং করবো বা ঘোরাঘুরি করবো, সেটাকে আমি রেন্ট কার হবে, রেন্ট কারের এক্সপেন্স গুলো আমার এই জায়গায় ইনক্লুড করতে হবে, তাই না? তখন সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো না? জি স্যার। তার মানে স্যার আমাদেরকে কার জার্নিটা স্যার একটু কমফোর্টেবল বেশি হবে স্যার।
কার জার্নি আর কমপ্লিট কার করলে বেশি জার্নিতে হবে তো আমার রিস্ক থাকবে, আর কার তো আমার এক্স্যাক্টলি ড্রাইভ করতে হবে। নিজে ড্রাইভ করতে হবে। তো আপনি টেকনিক্যালি জি কি স্যার। করতে পারবেন, বই পড়ে যেতে পারবেন আর ন্যাচারাল বিউটি দেখে যেতে পারবেন, বাট যে জায়গায় নিজে গাড়ি থেকে করে গেলে নিজে ড্রাইভ করলে তো এটা সম্ভব না। স্যার কারে একটা সুবিধা, গেলাম একটু রেস্ট নিলাম, চা খাইলাম, বিস্কিট খেলাম, একটু রেস্ট নিলাম, আবার গেলাম। আচ্ছা ঠিক আছে, ট্রেনেও তো রেস্ট নেওয়া সম্ভব। আচ্ছা ট্রেনে তো ওদের কন্ট্রোলে থাকে, আর কারে তো আমার কন্ট্রোলে থাকবে। বুঝতে পারছি। ট্রেন তো ফুল টাইম রেস্ট। স্যার আচ্ছা আমাদেরকে তো স্যার ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখতে হবে, তাই না স্যার সবগুলো? আমরা এই জায়গায় ডিসিশনটা কি বলছি, from a financial standpoint জি Cynthia স্যার। would be better off taking the train to visit her friend, তাই না? বাট এই ফাইনাল ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ট্রেনটাই প্রেফারেবল স্যার। আমার যদি ফাইনাল ডিসিশনের ক্ষেত্রে আমাকে নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো কি করতে পারে, স্যার ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? স্যার জি, এই ক্ষেত্রে ট্রেনটাই প্রেফারেবল হবে আমাদের জন্য। ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে ট্রেনটাই প্রিফারেবল হবে, কারণ আপনি যখন স্টুডেন্ট আপনি কি করবেন, যত কম খরচ তত আপনার জন্য বেটার, তাই না? সঠিক স্যার। ওকে, তাহলে দেখেন এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা নিয়ে আমরা এখন কাজ করব। এই প্রবলেমটা থেকে আমরা সলভ করব। আসলে the management of company is considering a new labor saving machine that rates for $3,000 per year. তাহলে আমার কি বলছে যে তারা একটা লেবার সেভিং মেশিন নিয়ে কাজ করছে, যেটা থেকে তারা ইয়ারলি কত টাকা সেভ করতে পারবে? $3,000 সেভ করতে পারবে। হ্যাঁ $3,000 স্যার 3000। Data about the company's annual sales and cost with and without the new machine are so আমার যে লেবার সেভিংস, যেটা নিউ লেবার সেভিং মেশিন, এটা ছাড়া এবং এটা সহ আমার যে সিচুয়েশন গুলো, সেই সিচুয়েশন গুলো এই জায়গা ইনকাম স্টেটমেন্টে আমাকে প্রোভাইড করছে। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি সেল করতেছি 2 লাখ টাকা, আমি নতুন মেশিন থাকো আর আমার কারেন্ট সিচুয়েশন আমার সেল যদি কত 2 লাখ হবে। ভেরিয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে আমার হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, আমার কারেন্ট সিচুয়েশন 70,000 এন্ড নিউ মেশিন ইনকর্পোরেট করলাম আমার 70,000। অনলি ডিরেক্ট লেবার আমার একটা সেভিংস হবে 20 সেভিংস হবে। এটা হলো কারেন্ট সিচুয়েশনে যদি আমরা লেবার সেভিং মেশিনটা ইউজ না করি তাহলে 40,000, আর যদি সেভিংস ইউজ করি তাহলে আমার 25,000 হবে। তার মানে 15,000 টাকা আমার একটা কি হবে, সেভিংস হবে। ভেরিয়েবল ওভারহেড আমার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ নাই। আমার ফিক্সড এক্সপেন্সের আদার কোনো চেঞ্জ নাই। বাট রেন্ট টু নিউ মেশিন, আমি যে লেবার সেভিং করব মেশিনটা দিয়ে, এই মেশিনটা আমাকে রেন্ট করতে হবে, এটার জন্য পার ইয়ারে আমার কত 3,000 টাকা খরচ হবে। সো এই জায়গায় একটা চেঞ্জ আছে। তাহলে আমি যদি ডিফারেনশিয়াল কস্ট অ্যানালাইসিস করি, তাহলে দেখেন এই জায়গা থেকে আমি দুইটা জাস্ট আইটেম, অনলি দুইটা আইটেম চেঞ্জ ডিফার করে। কি আইটেম ডিফার করে একটু বলেন তো? স্যার ডিরেক্ট লেবারটা ডিফার করছে স্যার, আর আমাদের রেন্ট অন নিউ মেশিনটা স্যার ডিফার করছে। এই দুইটা অনলি কি রিলেভেন্ট কস্ট, বাকিগুলো কি কস্ট? স্যার Relevant এগুলো cost. ইররিলেভেন্ট কস্ট। তাহলে দেখেন আমি যদি নিউ লেবার মেশিনটা ইনকর্পোরেট করি, আমার ডিরেক্ট লেবার কত সেভিংস হবে? 15,000। 15,000 টাকা। আর আমার রেন্ট দিতে হবে কত টাকা? 3000। তাহলে আমার টোটাল সেভিংস ইমপ্যাক্ট কত করবে? 12,000 টাকা। 12,000 জি স্যার। তাহলে আমি কি এটা ইনকর্পোরেট করব না করব না? করব স্যার, করব। এক্স্যাক্টলি। আমরা যদি এই সিচুয়েশনে আমরা আসি, তাহলে লেবার কস্ট আমাদের রিডাকশন হচ্ছে বা সেভিংস হচ্ছে 15,000 টাকা, ইনক্রিজিং ফিক্সড রেন্টাল এক্সপেন্স হলো 3,000 টাকা, তাহলে নেট অ্যানুয়াল কস্ট সেভিং ফ্রম রেন্ট টু দ্য নিউ মেশিন হলো 12,000 টাকা। জি তাহলে স্যার। আমরা কি করতে পারি, আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে কত বড় প্রবলেম, তার অ্যান্সার কতটুকু? জি স্যার, ধরাটাই তো স্যার একটু কঠিন। তাহলে দেখেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, প্রতিটা কস্ট নিয়ে অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন কস্টগুলো ইরিলেভেন্ট। ইরিলেভেন্ট কস্টগুলোকে আপনি কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর অনেক রিলেভেন্ট কস্টগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে কাজ হবে। করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না না স্যার, স্যার। আমাদের বেশি বেশি এক্সাম করতে হবে। এক্স্যাক্টলি। সো আমরা এই পর্যন্ত দেখলাম। এবার আমরা আসি যে তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা কি করলাম, যে ওল্ড ইকুইপমেন্ট রিপ্লেস করলে বা যদি রাখি তাহলে কি ধরনের সিনারিও হবে সেটা আমরা দেখলাম। কারণ আমরা রিলেভেন্ট কস্টের ফার্স্ট অ্যানালাইসিসটা আমরা শেষ করলাম। সেকেন্ড অ্যানালাইসিস ছিল কোন একটা প্রোডাক্ট লাইন বা সিগমেন্ট আমরা ড্রপ করব না রিটেন করব, ঠিক আছে? জি স্যার। এখন ধরেন আমরা যদি একটা কথা বলি যে ধরেন কোন একটা সেগমেন্ট পার্টিকুলারলি যদি ড্রপ করি, তাহলে আমার ওই প্রত্যেকটা সেগমেন্টে তো আমাদের একটা কন্ট্রিবিউশন দেবে, তাই না? জি স্যার। ওই সেগমেন্টটা পার্টিকুলার সেগমেন্টে যদি আমি ড্রপ করে দেই, তাহলে কি আমার কন্ট্রিবিউশনটা আসবে? না স্যার, আসবে না স্যার, তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিনটা কি করব, লস করব না? লস করব। জি স্যার। এখন দেখেন আবার ওই সেগমেন্টে যদি আমি ড্রপ করি, তার মানে কিছু কস্ট আমি সেভিংস করতে পারবো,
জি স্যার, সেটাই। তাহলে আমার যে কন্ট্রিবিউশন মার্জিন লস হবে, এই লসটা যদি, আর আমি যেহেতু কস্ট সেভিংস করতে পারবো, এই সেভিংস এর চেয়ে বেশি হয়, তাহলে আমি কি এটাকে রাখবো না বন্ধ করবো? আমি আবার বলি, কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট যদি আমি বন্ধ করে দিই, তার থেকে যতটুকু কন্ট্রিবিউশন মার্জিন আসছে সেটা আমি লস করবো। জি স্যার। আর ওই সেগমেন্টে ড্রপ করলে কিছু কস্ট আমি সেভিংস করবো। সেভিংস যদি আমার লসের চেয়ে বেশি হয়, তাহলে আমি কি করবো? আমি বলছি, আমি যে কস্টটা সেভিংস করবো, এটা যদি আমার কন্ট্রিবিউশন মার্জিন লসের চেয়ে বেশি হয়, তাহলে আমি সেগমেন্টে ড্রপ করবো, ড্রপ করব। তাহলে আমি সেগমেন্টে কি করবো? রিটেন করবো। জি ক্লিয়ার? স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আমরা এত থিওরিটিক্যাল কোশ্চেন করবো না, আমরা এই জায়গায় এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে, যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট বেস করে আমাকে কি করতে হবে? এডিং অর ড্রপিং সেগমেন্ট, এই জিনিসটা আমার কাজ করতে হবে। এটা কোন ধরনের নভেল? দেখেন এখান থেকে দেওয়া আছে, এখান থেকে আমরা করি ডিউ টু পপুলারিটি of digital watches, declining popularity of digital watches, Lovell Company's digital watch line has not reported a profit for several years. কারণ Lovell একটা কোম্পানি, তার একটা সেগমেন্ট আছে যেটা ডিজিটাল ওয়াচ প্রোডাকশন করে, সে ডিজিটাল ওয়াচ প্রোডাকশন যে সেগমেন্টটা করে, সেটা গত কয়েক বছর ধরে কি করছে? লস করছে। এখন Lovell কোম্পানি কনসিডার করছে যে তার সেই সেগমেন্টটা সে কি করবে, আর প্রোডাকশনটা কি করবে? ড্রপ করে দিবে। এখন বলতেছে যে আমি যদি ড্রপ করে দেই তাহলে কি হবে? তখন সে বলতেছে যে এই ডিজিটাল ওয়াচের যে সেগমেন্টটা আছে, এটা থেকে সে প্রতি ইয়ারে সেল করে $5 লাখ। এটার যে ভেরিয়েবল এক্সপেন্স গুলো যদি বাদ দেয়, তাহলে তার কন্ট্রিবিউশন মার্জিন হলো তার $3 লাখ। তাহলে এই সেগমেন্টটা টোটাল কোম্পানিতে কন্ট্রিবিউশন কত করে? $3 লাখ। তার টোটাল ফিক্সড এক্সপেন্স আছে হলো $4 লাখ। তো নেট অপারেটিং লস কত? $1 লাখ। এখন যদি এই সেগমেন্টটাকে আমরা ড্রপ করে দিই, তাহলে আমার এই যে এটা কন্ট্রিবিউশন মার্জিন $3 লাখ দিচ্ছে, এটা থাকবে না স্যার, থাকবে না। এই $3 লাখ কন্ট্রিবিউশন মার্জিনের কাজটা কি? ফিক্সড এক্সপেন্সকে কভার করে প্রফিটে কন্ট্রিবিউট করা, তাই না? প্রফিটে কন্ট্রিবিউট, জি স্যার, হ্যাঁ। তাহলে আমি যদি এই সেগমেন্টে ড্রপ করে দেই, পুরো $3 লাখ আমি কি করব? ওরা কি করব? লস করে ফেলবো। জি তাহলে স্যার। আমার এই জায়গায় কন্ট্রিবিউশন মার্জিন লস কত? 3 লাখ। 3 লাখ টাকা। এবার আমি চেষ্টা করব যে আমি যদি এই সেগমেন্টে ড্রপ করে দেই, আমি ফিক্সড এক্সপেন্স কতগুলো সেভ করতে পারবো, তাই না? কারণ আমি সেগমেন্ট ড্রপ করলে আমার ভেরিয়েবল এক্সপেন্স কি করব? অ্যাভয়েড করতে পারবো। জি স্যার। এখন আমি দেখব যে ফিক্সড এক্সপেন্স কতগুলো আমি অ্যাভয়েড করতে পারবো। ফিক্সড জেনারেল ওভারহেড আছে, স্যালারি অফ লাইন ম্যানেজার আছে, ডিপ্রিসিয়েশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, রেন্ট আছে, জেনারেল অ্যাডমিন এক্সপেন্স আছে। এবার কিছু ইনফরমেশন দেওয়া আছে। An investigation has revealed that the fixed general factory overhead and fixed general administrative expense will not be affected by dropping the digital line. এই দুইটা যে কস্ট আছে, এই দুইটা কস্ট সাধারণত অ্যালোকেটেড কস্ট। তো আমি যদি কোনো সেগমেন্ট ড্রপ করি, এই কস্টগুলোকে আমরা কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। এটা তখন যে সেগমেন্টগুলো আছে তার উপর কি করতে হবে? নতুন করে এই কস্টগুলো অ্যালোকেটেড করতে হবে। সো ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। The fixed general factory overhead and general administrative expense assigned to this product would be reallocated to the other product. তাহলে আমরা দেখেন, আমরা যদি প্রবলেমটাতে যাই, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এবং জেনারেল অ্যাডমিন এক্সপেন্স, এই দুটো কত টাকা? $60,000 আর হলো $30,000। টোটাল কত? $90,000। এই $90,000 আমি কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। অ্যাভয়েড করতে পারবো। এবার আমি অন্যগুলোতে যাই। স্যালারি অফ লাইন ম্যানেজার, দেখি কি বলা আছে। The equipment used to manufacture digital watches has no resale value of alternative use. তাহলে আমার যে ইকুইপমেন্ট আছে, যে ডিপ্রিসিয়েশন আছে 50,000, এই ইকুইপমেন্টটা আমি কি করতে পারবো না? কোনো সেলও করতে পারবো না, তাই না? যেহেতু ডিজিটাল ওয়াচের কোনো এখন রিসেল ভ্যালু নাই বা অল্টারনেটিভ ইউজ নাই, তাহলে এই 50,000 টাকাও আমি কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। ঠিক আছে, তাহলে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আমি অ্যাভয়েড করতে পারবো না, ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট অ্যাভয়েড করতে পারবো না, জেনারেল অ্যাডমিন এক্সপেন্স আমি অ্যাভয়েড করতে পারবো না। এবার আমরা আসি, তো লোভেল কিটা রিটার্ন করবে না ড্রপ করবে? এবার আমরা দেখব। এবার আরেকটা জিনিস আমাদের বলছে, আমরা একটু সেটা দেখে নিই। তাহলে দেখেন, স্যালারি অফ লাইন ম্যানেজার, তাহলে আমি যদি এই সেগমেন্টে ড্রপ করে দেই, তাহলে আমি লাইন ম্যানেজারের স্যালারিটা কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট, আমি সেগমেন্টে নাই, সো আমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার দরকার নাই। ঠিক আছে, রেন্ট ফ্যাক্টরি স্পেস, আমি রেন্টও কি করতে পারবো? যেহেতু সেগমেন্টে নাই, তো আমার রেন্ট দেওয়ারও দরকার নেই। যেহেতু এটা ডিপেন্ড করবে যে আমি আসলে অ্যাভয়েড করতে পারবো কি পারবো না। যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, তাহলে আপনারা নিচে নোটে লিখে দেবেন যে এজিউম দ্যাট যে আমার যে রেন্টটা আছে এই সেগমেন্টে ড্রপ করে আমি রেন্টটা কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো।
অথবা যদি আপনি অ্যাভয়েড করতে না চান আপনি বলে দিবেন যে এজিউম দ্যাট রেন্ট আমরা অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই জায়গায় রেন্টটা অ্যাভয়েড করতে পারবো। তাহলে আমি কত কষ্ট অ্যাভয়েড করতে পারবো? স্যালারি 90,000, অ্যাডভার্টাইজমেন্ট 1,60,000, আর রেন্ট কত? 70,000, 2,60,000। তাহলে 2,60,000 টাকা আমি কস্ট সেভিং করতে পারবো। ওয়াইরাস আমার কন্ট্রিবিউশন মার্জিন লস কত? 3 লাখ। 3 লাখ। জি স্যার। তাহলে আমার কি সেভিংসটা বেশি না কম লসের চেয়ে? আমি সেভিং কত করছি? 2,60,000, আর কন্ট্রিবিউশন মার্জিন লস করছি কত? 3 লাখ। 3 লাখ। জি তাহলে স্যার। সেভিংসটা আমার লসের চেয়ে কম হচ্ছে। কম। তাহলে জি এই স্যার, কম। কেস আমরা কি করতে পারবো না, সেগমেন্টটা ড্রপ করতে পারবো না, ঠিক আছে? জি স্যার। তাহলে নেট অ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হলো 40,000। সো আমি কি করব না, আমি সেগমেন্টটা রিটেন করব, আমি সেগমেন্টটা কি করব না, ড্রপ করব না। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আরেকবার স্যার একটু মানে রিপিট করলে ভালো হতো স্যার। আর একটু বলতে হবে। এবার জি আপনারা স্যার। বলেন, আমি প্রবলেম থেকে আসে, আপনারা একটু আমাকে বলেন কি করবেন। স্যার এই যে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট এটা আমার মানে আসলো না স্যার, এটা কি কারণে আসলো না স্যার? আচ্ছা, আমি যেই ইকুইপমেন্টটা ডিজিটাল ওয়াচের জন্য তৈরি করি, জি স্যার। এই ইকুইপমেন্টটা এখন আসলে কোনো রিসেল বেরো না, কারণ ডিজিটাল ওয়াচ কেউ প্রিপেয়ার করে না। আর আমি এই মেশিনটা বা ইকুইপমেন্টটা রিসেল করতে পারবো না। জি তার স্যার। মানে আমি এই সেগমেন্টটা ড্রপ করি আর রিটেন করি, আমার এটা কোনো চেঞ্জ হচ্ছে না, অল্টারনেটিভে চেঞ্জ হচ্ছে না। সো এটা আমার আনঅ্যাভয়েডেবল কস্ট, জি স্যার। ঠিক আছে? জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট আনঅ্যাভয়েডেবল কস্ট, জেনারেল অ্যাডমিন এক্সপেন্স আনঅ্যাভয়েডেবল কস্ট। অনলি স্যালারি অফ লাইন ম্যানেজার রিলেভেন্ট কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্ট রিলেভেন্ট কস্ট, আর রেন্ট ফ্যাক্টরি স্পেস রিলেভেন্ট কস্ট। তো এই তিনটা কস্টকে আমি অ্যাভয়েড করতে পারবো, যার বের হলো 2,60,000 টাকা। মানে এটা আমার সেভিংস, জি, এইটুকু আমার সেভিংস থাকছে তাহলে 2,60,000 টাকা আমার সেভিংস হবে যদি আমি ড্রপ করি, বাট আমার কন্ট্রিবিউশন মার্জিন লস হবে কত টাকা? 3 লাখ। 3 লাখ টাকা। তাহলে আমার নেট ডিসঅ্যাডভান্টেজ কত? 40,000। 40,000। তো আমার যেহেতু ডিসঅ্যাডভান্টেজ আছে সেহেতু আমি কি করবো না, এই সেগমেন্টটা ড্রপ করবো না, আমি রিটেন করবো, ঠিক আছে? স্যার বুঝতে, জি স্যার এবার বুঝতে আপনি বলে দিবেন যে from the financial standpoint, so net disadvantage is 40,000, so we will not drop the segment, we retain the segment, okay? জি স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে আমার দুইটা জিনিস আমরা করলাম, একটা করলাম যে আমার ওল্ড ইকুইপমেন্ট আমি রিপ্লেস করবো না, রিটেন করবো, আর এক নম্বর করলাম কি কোন একটা পার্টিকুলার সেগমেন্ট আমি রিটেন করবো না, ড্রপ করবো, ঠিক আছে? এই জায়গায় সেকেন্ড অ্যাপ্রোচ আসছে, এটা হলো ফুল কস্ট অ্যানালাইসিস। আমরা ফুল কস্ট অ্যানালাইসিস এটা, আচ্ছা একটা কাজ করি, আপনারা আজকে আমার ক্লাসটা এখনই শেষ করে দিতে আছে, আমার এখন আবার একটা মিটিং আমাকে এসএমএস দিচ্ছে, বুঝছেন? তো আমরা যে কাজটা করব, আগামীকাল আমাদের ক্লাস কোটায়? স্যার 3টাতে। 3টায়। আগামীকাল কি 4:30 পর্যন্ত কোনো ক্লাস আছে? স্যার অন্যান্য ক্লাস তো শেষ হয়ে গেছে। সব ক্লাস শেষ? জি স্যার, আর শুধু 3টায় কোনো ক্লাস নেই। আচ্ছা, কালকে আমি হয়তো 3টার সময় ক্লাসটা নিতে পারবো না, 4:30টার সময় ক্লাসটা নিতে হবে। আমি একটু কন্ট্যাক্ট করবো আইসিইউতে যে আমাকে 4:30টার সময় টাইমটা দিতে পারি কিনা, ঠিক আছে? জি স্যার, সেটাই ভালো হয় স্যার। ঠিক আছে, আর আজকে আমি আসলে আর ক্লাসটা নিতে পারছি না, সরি। তো আমরা কালকে এইগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? জি স্যার। জি আর স্যার। কালকে কি 3টায় হবে না 4:30টায়? এটা আমি 4:30 জানাই দিব, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।